Hey everyone, welcome to our course. I am Dibanjan Shah and I'll be taking the classes on sociology. So this video will be both in Bengali and in English যেটা আমাদের বুঝতে সুবিধা হয়। তো আজকের এই ভিডিও সেশনে আমরা দেখতে যাচ্ছি কি নাকি অরিজিন অফ সোশিয়োলজি আর বিভিন্ন রিভলিউশনস যেরকম কি ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনস বলো বা ইন্টেলেকচুয়াল রিভলিউশনস যেরকম এনলাইটমেন্ট পিরিয়ড এন্ড অল ওগুলো সবকিছু কভার করব। তো প্রথম আমরা জানি যে সোশিয়োলজি শব্দের অর্থটা কি, ঠিক? তো সোশিয়োলজি যে ওয়ার্ডটা আছে সেটা দুটো টার্মে আমাদের ভাগ করতে হবে। একটা কি সোশিয়াস, যেটা একটা ল্যাটিন টার্ম যেটার মানে হচ্ছে কম্প্যানিয়ন্স, রাইট? আর হচ্ছে আর একটা গ্রিক ওয়ার্ড যেটা হচ্ছে লোগোস, সেটা কি মানে স্টাডি অফ। তো এই দুটো টার্মকে যদি একসাথে করা হয় সেটা হচ্ছে সোশিয়াস আর লোগোসকে, তাহলে সোশিয়োলজি তৈরি হয়। সেটা হচ্ছে স্টাডি অফ কম্প্যানিয়নশিপস, মানে বন্ধুত্ব বা পার্টনারশিপ বা কথাবার্তা, হিউম্যানস, এই যে বিভিন্ন জনের যে ইন্টারাকশন, এগুলোকে নিয়েই একটা স্টাডি করা, রাইট? তো প্রথমে আমরা এটা দেখি যে আমাদের যে মানুষ, মানে আমরা যে মানুষ বা হোমোসেপিয়ান্স, এটার কিন্তু মানে সব থেকে মানে এর ডেভেলপমেন্টে সব থেকে ইম্পর্টেন্ট পার্ট কিন্তু প্লে করেছে হচ্ছে সোশ্যাল ইন্টারাকশন, রাইট? মানে আজকে যদি হোমোসেপিয়ান্স সবে ক্রিয়েট হয়েছিল, তারা যদি সোশ্যাল ইন্টারাকশন করতোই না, তাহলে আজকে আমরা যে জায়গাটায় বসে আছি সেই জায়গাটা কোনোদিনই আসতে পারতাম না। কেন যে যেহেতু সোশ্যাল ইন্টারাকশন ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট টু মেক আ সোসাইটি, রাইট? তো আমাদের যে ইন্টারাকশন বলো বা সোশ্যাল রিলেশনশিপস বলো, এগুলো কিন্তু খুব বড় একটা ইম্পর্টেন্ট পার্ট প্লে করেছে হিউম্যান সিভিলাইজেশনে। তো আজকে আমরা যখন ছোট বয়স থেকেই প্রথমে ফ্যামিলিতে বড় হই, তো আমরা কি মা বাবা কাকু দাদা সবার সাথেই ওঠা বসা করি, সবার সাথে সবাইকে দেখতে পারি, তাদের মধ্যে কথা হয়। তো আমাদের মাইন্ডটা ওইভাবেই তৈরি হয় যে আমরা কথা বলবো, আমাদের ইন্টারাকশনটা কিভাবে করতে হয়, বিহেভিয়ার কিভাবে তৈরি করতে হয়। তো সোশ্যাল ইন্টারাকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, রাইট? তো ওটা বড় হতে হতে আমরা স্কুলসে দেখতে পারি, আমাদের স্কুলে বন্ধু বান্ধব হয়, স্কুলে টিচারদের সাথে কনভারসেশন হয়, তারপরে আরো বড় হয়ে গেলে আমরা কলেজ, তারপরে কাজ, বিভিন্ন জায়গায় কিন্তু আমাদের একটা জিনিস পার্মানেন্ট থেকে যায়, সেটা হচ্ছে ইন্টারাকশন। তো আজকে যদি আমাদের এই ইন্টারাকশন গুলো বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু আমরা আস্তে আস্তে নষ্টের দিকে যাব, মানে এন্ডের দিকে যাব। বিকজ ইন্টারাকশন ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট টু ডেভেলপ সামথিং, রাইট? তো আজকে আমরা তাহলে এটুকু জানতে পারলাম যে সোশিয়োলজির মানে কি হচ্ছে, সোশিয়োলজিটা অরিজিন কি করে হয়েছে। তার মানে এটুকু তো আমরা বুঝতে পারছি যে সোশিয়োলজি কিন্তু আজকের না, এটা যখন আমরা সবে তৈরি হয়েছি, মানে হিউম্যান সিভিলাইজেশন যখন তৈরি হয়েছে, হোমোসেপিয়েন্স যখন কেম টু এক্সিস্ট, তখন থেকে কিন্তু এই সোশিয়োলজিটা চলে এসছে। শুধু এই স্টাডিটা, এই মানে পড়াশোনাটাই আমরা যখন একটু ডেভেলপড হলাম তখন থেকে হয়েছে। তাছাড়া সোশিয়োলজি হ্যাজ অলওয়েজ বিন আ পার্ট ফ্রম দ্য ফার্স্ট, ঠিক আছে? তো আমরা তারপরে এখন দেখি যে সোশিয়োলজির পড়াশোনাটা কিসের উপরে ফোকাস করে, নাকি প্যাটার্নস অফ হিউম্যান ইন্টারঅ্যাকশনস টু মেক আ সোসাইটি। তো কি কার উপরে সোশিয়োলজি স্টাডিটা ফোকাস করছে, নাকি হিউম্যান ইন্টারঅ্যাকশনস আর এদের প্যাটার্নস, মানে কিভাবে কথা বলে, কিভাবে। এখন দেখো, আজকে আমি যেভাবে আমার মায়ের সাথে কথা বলবো সেরকম একটা স্ট্রেঞ্জারের সাথে কথা বলবো না। আমি যেরকম আমার দাদার সাথে কথা বলবো, আমি সেরকম আমার বন্ধুদের সাথে কথা বলবো না। তো বিভিন্ন জনের সাথে বিভিন্ন রকম করে ইন্টারাকশন কিন্তু হিউম্যানিটির, মানে হিউম্যানসের একটা বড় বলা যেতে পারে পার্ট। তো আমরা কি জানতে পারলাম, নাকি স্টাডি অফ সোশিয়োলজি মেনলি কোথায় ফোকাস করছে, নাকি প্যাটার্নস অফ হিউম্যান ইন্টারাকশনস, রাইট? তো আরো কি আছে, নাকি সিস্টেমেটিক অ্যান্ড সায়েন্টিফিক স্টাডি অফ লাইফ অফ হিউম্যানস। সিস্টেমেটিক অ্যান্ড সায়েন্টিফিক স্টাডি মানে কি, একটা কিছু যখন এক্সপেরিমেন্ট করা হয় বা একটা কিছু যখন দেখা হয় যে বিভিন্ন এক্সপেরিমেন্টস দিয়ে, সেটা কিন্তু একটা সায়েন্টিফিক হয়ে যায়, তখনই সায়েন্টিফিক স্টাডি বলে। আর সিস্টেমেটিক স্টাডি মানে কি, যে জিনিসটা আস্তে আস্তে ডেভেলপ হয় বা আস্তে আস্তে তৈরি হয়, সেটাকে কিন্তু সিস্টেমেটিক বলে। অ্যান ইকুয়েশন ইজ অলওয়েজ আ সিস্টেম, রাইট? তো সেইভাবে একটা সিস্টেমেটিক স্টাডি সোশিয়োলজি। তো আজকে যেরকম মানে 100 বছর আগে যেরকম আমাদের হিউম্যানস এর মধ্যে কনভারসেশন হতো, আর এখন এই মডার্ন এরাতে যেভাবে কনভারসেশন হয়, দ্যাট ইজ টোটালি ডিফারেন্ট। তো এই যে ডেভেলপমেন্ট বলো বা কিছু, এগুলো সবকিছুই কিন্তু সোশিয়োলজি স্টাডির মধ্যে থাকছে, রাইট? তো আমরা দেখি এমিলে দুর্খেম, এই যে একজন বড় ফিলোসফার ছিলেন, তো তিনি কি বলেছেন সোশিয়োলজি মানে বা সোশিয়োলজিকে ডিফাইন কিভাবে করেছেন।
তো according to Emile Durkheim, who was a foundational figure in sociology, defined sociology as the study of social facts. He emphasized the importance of understanding social structures and institutions that shape individual behavior and collective consciousness. মানে কি, এই যে ফিলোসফার ছিলেন সে একজন মানে ফাউন্ডেশনাল ফিগার ছিলেন। ফাউন্ডেশনাল মানে যারা সোশিয়োলজি এই সাবজেক্টটা তৈরি করার মধ্যে খুব বড় ইম্পর্টেন্ট পার্ট প্লে করছে। তো এমিলে দুর্খেমও সেই পার্টি ছিলেন। আমি জানি না আমি নামটা ঠিকভাবে নিচ্ছি কিনা, বাট স্পেলিংটা EMILE আর DURKHEIM, এমিলে দুর্খেম, মানে আমি এটাই বলছি অবভিয়াসলি, হয়তো নামটা অন্যভাবে প্রোনাউন্স করা হয়, ঠিক আছে। তো সে কি বলছে নাকি সোশিয়োলজি অ্যাজ দ্য স্টাডি অফ সোশ্যাল ফ্যাক্টস। মানে সোশ্যাল ফ্যাক্টস কি হচ্ছে, যে আমরা ফ্যাক্টস কাকে বলি, যেটা হচ্ছে, যেটা কিন্তু মানে দেখতে পাচ্ছি, যেটা আছে, যে একটা ইকুয়েশন, ম্যাথের ইকুয়েশন কিন্তু একটা সাইন্টিফিক ইকুয়েশন হয়, সেটা একটা ফ্যাক্ট, যে একটা টার্ম আছে এক্স, সেটার ভ্যালু বের করতে গেলে আমাদের পুরো ইকুয়েশন করে ভ্যালু এক্স এর ভ্যালুটা বের করতে হয়। তো এটা একটা সিস্টেমেটিক স্টাডি হচ্ছে। সেম জিনিস যদি আমরা একটা সাইন্টিফিক্যালি দেখি, কোন একটা রিয়াকশন করা, ক্লোরিনের সাথে হাইড্রোজেন মিশালে হাইড্রোক্লোরাইড হচ্ছে, এই জিনিসগুলো, এটা কিন্তু সাইন্টিফিক স্টাডি। তো এগুলো সবকিছু কি ফ্যাকচুয়াল, মানে যেগুলো লেখা যাবে, যেগুলো পড়া যাবে, বলা যাবে, যেগুলো সবকিছু হেল্প করছে কিছু একটা ডেভেলপ করতে। তো মেনলি এই স্টাডিটা, মানে সোশিয়োলজি স্টাডিটা কিসের উপরে ঘুরছে, রিভলভস কিসের উপরে করছে, নাকি সিস্টেমেটিক অ্যান্ড সায়েন্টিফিক স্টাডি অফ লাইফ অফ হিউম্যানস, মানুষজনের সায়েন্টিফিক স্টাডি, মানুষজনের জীবনের সায়েন্টিফিক স্টাডি বা সিস্টেমেটিক স্টাডি, ঠিক আছে। তো আমরা নেক্সট দেখবো কি, নাকি অরিজিন অফ সোশিয়োলজির মানে কখন শুরু হতে পারে। আমি কি বললাম এটা অনেক আগের পার্ট, তাও একটা এখন আমাদের যখন পড়তে হবে তখন তো আমরা বলবো না যে এটা যখন হোমোসেপিয়েন্স তৈরি হয়েছিল তখন থেকে এক্সিস্ট করে না, বিকজ স্টাডিটা তো এক্সিস্ট করে না। সোশিয়োলজি হ্যাজ বিন আ পার্ট, বাট স্টাডি হ্যাজ বিন ডেভেলপড লেটার অন, রাইট? তো লেটস সি। The origin of sociology as a distinct academic discipline can be traced back to a particular point in history through deliberate intellectual contemplation and the deception of prevailing situations during that era. Although this discipline was coined by Auguste Comte in 1838, various sociological theories have a long background in history and are rooted in different writings of philosophers such as Aristotle, Plato, Confucius. তো এটার মানে কি হচ্ছে, যে সোশিয়োলজি যে মানে স্টাডিটা আছে না, বা অরিজিনটা আছে, এটা কিন্তু ডিস্টিংক্ট একাডেমিক ডিসিপ্লিন। মানে এটা কিন্তু একটা অনেক দিন থেকে চলছে, অনেক দিন থেকে একটা মানে সিস্টেমেটিকলি একটা ডিসিপ্লিনে কিন্তু হচ্ছে। মানে ডিসিপ্লিন মানে কি, একটা জিনিস যেটা প্রত্যেক দিন করা হয়, রাইট, প্রত্যেক সময় করা হয়। লাইক ওয়েকিং আপ এট 6:30 AM ইজ মাই ডিসিপ্লিন। তো আমি প্রত্যেকদিন সকাল 6:30টায় উঠবো, সেটা কি ডিসিপ্লিন? তো এই জিনিসটা কি একটা ডিস্টিংক্ট, মানে অনেক একটা পার্টিকুলার, রাইট, কিন্তু অনেকদিন আগের থেকে একটা ডিসিপ্লিন হয়ে যাচ্ছে। একাডেমিক ডিসিপ্লিন মানে পড়াশোনা নিয়ে কিছু, রাইট? তো সোশিয়োলজিটা কিন্তু, এই অরিজিন অফ সোশিয়োলজি হ্যাজ বিন আ ডিস্টিংক্ট একাডেমিক ডিসিপ্লিন, মানে অনেকদিন আগের থেকেই এটা সেম ভাবে পড়াশোনা করা হচ্ছে, সেম ভাবেই জানা হচ্ছে, আর সেম ভাবে এটাকে আরো বোঝা যাচ্ছে আস্তে আস্তে। তো এইটা কিন্তু মেনলি কয়েন করেছিল যে মানে আমাদের অগাস্ট কমটে, যাকে বলা হয় সোশিয়োলজির মানে ফাউন্ডিং ফাদার, সে কিন্তু 1838 এই টার্মটাকে কয়েন করেছিল। কিন্তু অনেক রাইটিংস আছে যেগুলো আরো মানে পুরোনো দিনে পাওয়া যায়, সেরকম 384 to 322 BC, মানে বিফোর ক্রাইস্ট, রাইট, অ্যারিস্টটলের বিভিন্ন রাইটিংসে বা বিভিন্ন মানে ওয়ার্কসে বোঝা গেছিল যে স্টাডি অফ সোশিয়োলজি আছে। বা প্ল্যাটো কখন 427 to 347 BC, এই সময় কিন্তু দেখা যায় বিভিন্ন রাইটিংসে যে সোশিয়োলজি স্টাডি এক্সিস্ট করে। আর তারপরে কনফিউকিয়াসও আছে যে 551 থেকে 479 বিফোর ক্রাইস্টে ছিল। আরো বিভিন্ন রকমের ফিলোসফার্স ছিল যাদের ডিস্টিংটিভ মানে বিভিন্ন রকমের থিওরিজ ছিল অ্যান্ড কন্ট্রিবিউশনস ছিল এই পার্টিকুলার সাবজেক্টটাকে নিয়ে। The basis of sociology as a modern discipline was not established until the 19th century. তো মেইনলি যেই এস্টাবলিশমেন্ট অফ স্টাডি অফ সোশিয়োলজি কিন্তু কখন হয়, নাকি 19th সেঞ্চুরিতে ওয়েস্টার্ন ইউরোপে, যখন কি নাকি সোশ্যাল আর ইন্টেলেকচুয়াল ট্রান্সফরমেশন তৈরি হয়। আমরা এখন ঢুকে যাচ্ছি কোথায়, নাকি এনলাইটমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন, এই দুটো পার্ট।
তো আমরা বুঝতে পারলাম অরিজিন অফ সোশিয়োলজি, সোশিয়োলজি মানে কি, ওর ইন্ট্রোডাক্টরি পার্ট কি, হিউম্যানস কি, মানে হিউম্যানদের জন্য কতটা ইম্পর্টেন্ট সোশিয়োলজি, কবে শুরু হয়েছিল, কারা বিভিন্ন ফিলোসফার্স ছিল, আরো অনেক ফিলোসফার ছিল, সেগুলো বলতে গেলে হয়ে গেছে তাহলে আমাদের মানে 2-4 ঘন্টার ভিডিও হয়ে যাবে। আরো এরকম প্রচুর ফিলোসফার্স, তাদের থিঙ্কিং, তাদের রাইটিংস, তাদের কন্ট্রিবিউশনস, এগুলো আস্তে আস্তে জানতে পারবে। আপাতত আমরা কিছু কিছু পার্ট যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই কভার আপ করবো, ঠিক। তো তারপরে আমরা দেখতে পারি মানে হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট, এই যে সোশিয়োলজি যে ইমার্জেন্স হয়েছিল মানে তৈরি হয়েছিল, সেটার বিভিন্ন হিস্টোরিক্যাল ডেভেলপমেন্টস এর মধ্যে নজর দেব। এখন এনলাইটমেন্ট পিরিয়ডটা কখন হয়েছিল, নাকি 17 থেকে 19 সেঞ্চুরির মাঝখানে। এখন এনলাইটমেন্ট পিরিয়ড মানে কি হয়, কিছু একটা জিনিস নিয়ে স্টাডি করার আগে একটা টাইম থাকে যখন আমরা কোয়েশ্চেন করি। আজকে আকাশটা নীল, এখন আমরা কেন নীল যখন জিজ্ঞেস করলাম, তখনই আমরা একটা স্টাডি করে, সাইন্টিফিক স্টাডি করে জানতে পারলাম যে আকাশ কেন নীল হয়, রাইট। তো সেম থিং ওয়ার্কস এভরিওয়্যার। কিছু একটা জিনিস নিয়ে চিন্তা করে তার উপরে কোয়েশ্চেন মার্ক লাগালে তার ব্যাপারে পড়াশোনা শুরু হয়। তো এই জিনিসটাই হয়েছিল সোশিয়োলজি কে নিয়েও। তো এখন সোশিয়োলজি কিন্তু আগে থেকে এক্সিস্ট করছিল, বললামই সোশিয়োলজি প্রথম থেকে এক্সিস্ট করে, কিন্তু মানুষজন কোয়েশ্চেন করা শুরু করলো কখন, নাকি 17 থেকে 19 সেঞ্চুরিতে। আর তারপরে 19 সেঞ্চুরিতে একটা ডিস্টিংক্ট ডিসিপ্লিন হিসেবে ইমার্জ করলো কি, নাকি সোশিয়োলজি। যে আচ্ছা, ডিস্টিংক্ট ডিসিপ্লিন মানে আমি তোমাদের এটা একটু আগে বললাম যে মানে কোনো একটা জিনিস যেটা অনেক দিন ধরে চলছে এক সমান। তো এটার একটা ইংলিশ ডেফিনেশন আছে, সেটা কি, একটা অ্যান এডুকেশন অফ সাবজেক্ট অর ফিল্ড দ্যাট হ্যাজ ইটস ওন ইউনিক অ্যাপ্রোচ অর কোয়ালিটিস। মানে এই সোশিয়োলজি কিন্তু নিজে একটা ইউনিক স্টাডি, নিজে একটা ইউনিক সাবজেক্ট, রাইট। সোশিয়োলজি কিন্তু অন্য অন্য সাবজেক্টের মতো না, হিউম্যান ইন্টারাকশন কিন্তু একটা অন্য সাবজেক্টের মতো না। জুরিসপ্রুডেন্স বলো বা কিছু বলো, এগুলো সব সোশিয়োলজি থেকেই হালকা হালকা করে ডিরাইভ হয়। সোশিয়োলজি কিন্তু নিজের মধ্যে একটা সাবজেক্ট আছে যেটা অনেক রকমের মানে কোয়ালিটিস গ্যাদার করে, অনেক রকমের বিভিন্ন মানে অনেক রকমের সাবজেক্ট নিজের থেকে তৈরি করতে পারে। যেরকম জুরিসপ্রুডেন্স কিন্তু একটা পার্ট অফ সোশিয়োলজি। সত্যি কথা বলতে গেলে সোশিয়োলজি কিন্তু জুরিসপ্রুডেন্স মানে মাদার বলা যায়, যে ওর কাছ থেকে অনেক পার্টস থেকে শুরু হয় জুরিসপ্রুডেন্স। আচ্ছা যাই হোক, ওগুলো বাদ দাও। তো এটা ডিস্টিংক্ট ডিসিপ্লিন কখন তৈরি হলো, নাকি 19 সেঞ্চুরিতে। আচ্ছা, পয়েন্টস এর মধ্যে প্রথম পয়েন্ট হচ্ছে, যেগুলো মানে এনলাইটেন পিরিয়ডটাকে সবার জন্য বুঝতে যেতে সুবিধা হয়, আমি কয়েকটা পয়েন্টসে ভাগ করে দিয়েছি। প্রথম পয়েন্টটা কি হচ্ছে, এমফাসাইজ অন রিজন এন্ড রেশনাল ইনকোয়ারি। সেটা কি, নাকি যারা এই এনলাইটমেন্ট থিঙ্কার্স ছিল, মানে থিঙ্কার্স কারা, যারা চিন্তা করে বা প্রশ্ন করে, যারা ভাবে, তারা হচ্ছে থিঙ্কার্স। তো এনলাইটমেন্ট থিঙ্কার্স যারা ছিল তারা কি করলো, নাকি প্রথম কাজ সেটা হচ্ছে ট্র্যাডিশনাল অথরিটিকে চ্যালেঞ্জ করা শুরু করলো। ট্র্যাডিশনাল অথরিটি মানে যেটা হয়ে আসছে, যেটা মানে সোসাইটিতে হয়ে আসছে, সেই অথরিটিকে ওরা ওই ট্র্যাডিশনাল অথরিটিকে চ্যালেঞ্জ করা শুরু করলো আর কোয়েশ্চেন করা শুরু করলো কি, নাকি যেই এক্সিস্টিং সোশ্যাল, পলিটিক্যাল অ্যান্ড রিলিজিয়াস ইনস্টিটিউশনস। এখন তখন মন্দিরে ব্রাহ্মণরা অনেক মানে হাই প্রোফাইল ছিল, তারা যা বলতো তাই হবে, মানে ভগবানের কথা ব্রাহ্মণ থেকে বেরোচ্ছে, মানে আলাদাই ব্যাপার। তো এরকম চলতো। তো এইটা হয়ে এসছে, এরকম সবকিছু সব দিকেই হতো। চার্চে যারা পোপরা ছিল তারা যা বলতো তারা সব মানে সবাই ওই বিশ্বাস করে নিত, হ্যাঁ ভগবান বলে দিয়েছে, তার মানে এইটাই। মানে ও যদি বলে যে ওই মানে লোকটা ক্রিমিনাল, একটা পোপ যদি বলে ওই লোকটা ক্রিমিনাল, তার মানে সে ক্রিমিনাল কেন, ভগবান বলে দিয়েছে। তো এই যে এই জিনিসগুলো কিন্তু অনেক দিন ধরে চলে এসছে, কিন্তু এই এনলাইটমেন্ট থিঙ্কার্স গুলোই কোয়েশ্চেন করা শুরু করলো যে কেন, তোমাদেরকে কে অথরিটি দিয়েছে আমাদেরকে এইভাবে চলানোর জন্য। বিভিন্ন সোশ্যাল ইনস্টিটিউশন বলো, পলিটিক্যাল ইনস্টিটিউশন বলো, এদেরকে সবাইকে কি করা শুরু করলো, এই কোয়েশ্চেন করা শুরু করলো আর ইনকোয়ারি করা শুরু করলো। সেটা হচ্ছে তাদের ব্যাপারে জানা, তারা কোথা থেকে এসছে, কি করছে, কি করে এক্সিস্টেন্সে আসছে। তো এগুলো সবকিছুই কিন্তু আমরা পরে পরবর্তীকালে জুরিসপ্রুডেন্সে দেখবো। যাই হোক, তো তারপরে প্রথম পার্ট এইটাই, তার মানে ঠিক আছে, যে আমরা কি হলো, নাকি রিজন, যে কেন এগুলা এক্সিস্ট করছে সোশ্যাল মানে এই কি বলে এনলাইটমেন্ট পিরিয়ডে কেন আমরা কোয়েশ্চেন মার্কটা যে আসলো, এটা রিজন কেন, আর সেগুলোকে ইনকোয়ারি করা, তাদেরকে নিয়ে চিন্তা করা, তাদেরকে নিয়ে বিভিন্ন পয়েন্ট সার্চ করা, সেগুলো কিন্তু ফার্স্ট পয়েন্টের মধ্যে আমরা চলে আসছি কি, নাকি ক্রিটিক অফ ট্র্যাডিশনাল অথরিটি। ক্রিটিক মানে ডিটেইলড অ্যানালাইসিস, কোন একটা সাবজেক্ট নিয়ে ডিটেইলড অ্যানালাইসিসটাকে ক্রিটিক বলা হচ্ছে। তো এনলাইটমেন্ট থিঙ্কার্সরা কি করছো, নাকি ক্রিটিক ট্র্যাডিশনাল সোর্সেস অফ অথরিটি ইনক্লুডিং মনার্কি, অ্যারিস্টোক্রেসি, চার্চ। তো তারা কি করা শুরু করলো, নাকি ডিটেল অ্যানালাইসিস করা শুরু করলো কিসের উপরে, ট্র্যাডিশনাল সোর্সেস অফ অথরিটি, যেরকম কি মনার্কি, অ্যারিস্টোক্রেসি, চার্চ। তো মনার্কি মানে রাজার ছেলে রাজা,
তারপর অ্যারিস্টোক্রেসি মানে হাই ক্লাস, নোবেল বার্থ, মানে যেরকম কোন একটা সোসাইটিতে যারা খুব বড় লোক হতো তাদেরকে হাই ক্লাস বলা হতো। তো আমাদের মধ্যেও ছিল জমিদারদেরকে হাই ক্লাস ধরা হয়, ব্রাহ্মণদেরকে হাই ক্লাস ধরা হয়, তাদেরকে অ্যারিস্টোক্র্যাটস হিসেবে বলা যায়। ঠিক আছে, তো আরো কি চার্চ, এখন তখনকার দিনে চার্চ কিন্তু মানে ভগবান, এক কথায় চার্চ যা বলেছে, পোপ যা বলেছে তার মানে ভগবান বলেছে, তার মানে তাই হবে, তাই তো। তো এইগুলো জিনিস হচ্ছে কোয়েশ্চেন করলো প্রথম পয়েন্টে, আর সেকেন্ডলি কি অ্যানালাইসিস করলো যে আচ্ছা আচ্ছা এই ব্যাপার এইভাবে কভার আপ করেছে। তো এগুলোর জন্য কোয়েশ্চেন করার পরে তারা কি করলো নাকি নিজেদের প্রিন্সিপালস অফ ইকুয়ালিটির জন্য, মানে সবাই এক, এই যে ইকুয়ালিটির যে চিন্তাধারা ওগুলো এরপর শুরু হলো। তারপরে ইন্ডিভিজুয়াল লিবার্টি, মানে নিজের, এখন যদি একটা পোপ, আমি কি বললাম, একটা পোপ যদি একজনকে ক্রিমিনাল ধরা হয় তাহলে সেই মানে ক্রিমিনাল, সে কুচবি করলে ও ক্রিমিনাল, যদি পোপ বলে দিল। তো এই যে একটা ইন্ডিভিজুয়াল লিবার্টি, মানে আমি যে নিজেকে বোঝাবো যে না আমি আমি যে নিজেকে ডিফেন্ড করব, সেটা যে লিবার্টি সেটাও আমাকে দেওয়া উচিত, ডেমোক্রেসি, তাই তো। এগুলো সব জিনিস নিয়ে আস্তে আস্তে এনলাইটমেন্ট থিঙ্কার্সরা মানে ডিফেন্ড করা, অ্যাডভোকেট করা শুরু করলো। নেক্সট আসছে সোশ্যাল কন্ট্রাক্ট থিওরিজ। এখন বিভিন্ন এনলাইটমেন্ট ফিলোসফার্স ছিলেন, তাদের মধ্যে থমাস হবস, জন লক অ্যান্ড জিন জ্যাকেস রোসেই হিসেবে ওনাকে চেনা হয়, ডেভেলপ সোশ্যাল কন্ট্রাক্ট থিওরিজ। মানে সোশ্যাল কন্ট্রাক্ট থিওরিজ কি হয়, পাতি কথায় তোমার হচ্ছে কোনো কন্ট্রাক্ট একটা ইন্ডিভিজুয়ালে তার গভর্নমেন্টের সাথে বা অন্য মানুষদের সাথে একটা সোসাইটি ক্রিয়েট করতে বা একটা গভর্নমেন্ট ক্রিয়েট করতে, তাই তো। কি হতো নাকি এই সোশ্যাল কন্ট্রাক্ট থিওরিজ ডেভেলপ হলো এনাদের মাধ্যমে, এই ফিলোসফার্সদের মাধ্যমে, টু এক্সপ্লেন দি অরিজিনস অ্যান্ড লেজিটিমেসি অফ পলিটিক্যাল অথরিটি। তো এই যে পলিটিক্যাল অথরিটি, একটা পলিটিক্যাল হেড মানে একটা গভর্নমেন্টের কতটা তাদের মানে পাওয়ার থাকা উচিত, কতটা তাদের করা উচিত একটা সোসাইটিতে, তো সেগুলো জিনিস কিন্তু এই সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি হিসেবেই তৈরি হলো। তো এই থিওরি কি প্রপোজ করতো নাকি ইন্ডিভিজুয়ালস ভলেন্টিয়ারলি এন্টার ইনটু সোশ্যাল কন্ট্রাক্ট। আমি কি বললাম যে একটা ইন্ডিভিজুয়াল মানুষ গভর্নমেন্টের সাথে বা অন্য মানুষদের সাথে একটা সোসাইটি তৈরি করে একটা সোশ্যাল কন্ট্রাক্টে, তো সেটাকে বলা হয় সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি। ঠিক আছে, তো এগুলোর মধ্যে কিন্তু অনেক শুধু কন্ট্রাক্ট করা মানে কি যে আমি তোমার সাথে একটা কন্ট্রাক্ট করছি, তার মধ্যে কিন্তু রাইটসও থাকে আর অব্লিগেশনস থাকে। মানে যেরকম তারা মানে সেই সময় কি হতো নাকি গভর্নমেন্টকে বলা হতো যে উই উইল গিভ ইউ দ্য পাওয়ার টু রুল আস বাট ইউ ক্যান্ট মিস ইউজ দ্য পাওয়ার। মানে কি গভর্নমেন্টের কাছে কিন্তু সব পাওয়ার থাকবে একটা সোসাইটি চালানোর মধ্যে, কিন্তু তারা ওই পাওয়ারটা যেন মিস ইউজ না করে। তো এগুলো সোশ্যাল কন্ট্রাক্ট থিওরিজে আমরা পরবর্তীকালে পড়বো জুরিসপ্রুডেন্সে, এটা এখন অত জানার দরকার নেই, এটা অনেক বড় টপিক, এটা এখন যদি আমি এক্সপ্লেন করতে যাই তাহলে অন্য কিছু পড়ানো হবে না। তো এই টপিকটা আমরা জুরিসপ্রুডেন্সের জন্য রেখে দিচ্ছি। এটা নর্মাল যদি কোয়েশ্চেন মানে এই কোয়েশ্চেনটা যদি আসে এনলাইটমেন্ট পিরিয়ড যদি লিখতে হয় তাহলে জাস্ট পয়েন্ট করে 2-3টা পয়েন্ট, মানে এই সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি কিসের জন্য বানানো হয় বা কে ছিল ফিলোসফার, 2-3টা নাম দিলেই মার্কস উঠে যাবে। তো নেক্সট আমরা আসছি কি, হ্যাঁ, তো এই পার্টটা হচ্ছে চলে গেল কিসের, এনলাইটমেন্ট পিরিয়ড। হ্যাঁ, তারপরে আমরা আসছি ফ্রেঞ্চ রিভলিউশন। এখন ফ্রেঞ্চ রিভলিউশন কখন প্লেস হয়েছিল নাকি 1789 to 1799। ঠিক আছে, তো মানে এই টাইমটা বুঝে নিলাম আমরা, 17 থেকে 19 সেঞ্চুরি বুঝে নিলাম কি হয়েছিল। ফ্রেঞ্চ রিভলিউশন কখন হলো নাকি 1789 to 1799। এটা কিন্তু একটা ইম্প্যাক্ট করলো ডেভেলপমেন্ট অফ সোশ্যোলজি, একটা খুব বড় ইম্প্যাক্ট করেছে কিন্তু ফ্রেঞ্চ রিভলিউশন। তো কি হয়, এই রিভলিউশনটার জন্যই কিন্তু বহু সোশ্যাল চেঞ্জেস আর বিভিন্ন সোশ্যোলজিস্টদেরকে পড়ার, মানে সোশ্যোলজিকে নিয়ে সোশ্যোলজি বিভিন্ন ডাইনামিক্স যেরকম রিভলিউশন, সোশ্যোলজিক্যাল ট্রান্সফরমেশন, এগুলো নিয়ে স্টাডি করা একটা মাধ্যম দিল কাদেরকে, সোশ্যোলজিস্টদেরকে। তার মানে এটা একটা বড় পার্ট প্লে করেছে ইন দ্য স্টাডি অফ সোশ্যোলজি। তো এর মধ্যে আমি কিছু পয়েন্টস করে রেখেছি, সেটা হচ্ছে সোশ্যাল চেঞ্জ অ্যান্ড ট্রান্সফরমেশন। তো কি হলো নাকি দ্য ফ্রেঞ্চ রিভলিউশন মার্ক দ্য পিরিয়ড অফ রেডিক্যাল সোশ্যাল চেঞ্জ ইন ফ্রান্স। তো কি হয়, ফ্রেঞ্চ রিভলিউশনে কিন্তু এই রিভলিউশনটা হওয়ার পরে একটা রেডিক্যাল মানে একটা খুব তাড়াতাড়ি সোশ্যাল চেঞ্জ নিয়ে আসলো ফ্রান্সে। তাদের মধ্যে মানে মনার্কি, অ্যারিস্টোক্রেসি, ওদেরকে ওভারথ্রো করা, এগুলো কিন্তু শুরু হলো। আর বিভিন্ন মানে ওই যে বললাম ইকুয়ালিটি, এই থট গুলো, এই চিন্তাধারাগুলো আস্তে আস্তে এক্সিস্ট করা শুরু করলো। আর বিভিন্ন মানে বড় বড় হেরারকিসদেরকে চ্যালেঞ্জ করলো কিসের নাকি সোশ্যাল, তোমার হচ্ছে সোশ্যাল পাওয়ার নিয়ে, যেটা সবাই এক থাকতে পারি, সবার মধ্যে ইকুয়ালিটি, সবার মধ্যে পাওয়ার এক থাকতে পারে। নেক্সট আমরা আসছি কি পয়েন্টে, দ্য রাইজ অফ সোশ্যাল মুভমেন্টস। এখন
কি হলো, যখন একটা মানুষ দেখতে পাচ্ছে যে আমি মানে আমার রাইটস ভায়োলেট হচ্ছে, তাহলে ওর প্রথম ধর্ম কি হবে? হি উইল ফাইট ফর হিমসেলফ। এখন যদি একটা সোসাইটি দেখতে পাচ্ছে যে আমাদের রাইটস ভায়োলেট হচ্ছে, তারা কি করবে? প্রোটেস্ট করবে। তো আস্তে আস্তে প্রোটেস্ট করা শুরু হলো, তো সোশ্যাল মুভমেন্টস করা শুরু হলো। মানে এই ফ্রেঞ্চ রিভলিউশনের পরেই কিন্তু আস্তে আস্তে বিভিন্ন মাস পিপল, মানে এই গ্রুপ পিপল, ওই গ্রুপ পিপল বিভিন্ন রাইটস এর জন্য নিজেরা মুভমেন্টস করা শুরু করলো, নিজেরা ফাইট করা শুরু করলো, নিজেরা বিভিন্ন র্যালিজ বের করলো, নিজেরা মানে বিভিন্ন সোশ্যালজিক্যাল মুভমেন্ট শুরু করলো। ঠিক আছে, তো এর মধ্যে বিভিন্ন ফিগার্স এর নাম আছে, যেরকম গুস্টাভে লে বন, তারপর জিওর্গ সিমেল। তো এরা কে ছিল নাকি, মানে বলে না একটা ক্রাউডের হেড থাকে, তো প্রত্যেকটা ক্রাউডের এরকম বিভিন্ন হেডস ছিল, এনারা যারা এই কোনো কিছু রাইটের জন্য ফাইট করতো। আচ্ছা, নেক্সট আছে কি লেগাসি অফ রিভলিউশনারি আইডিয়াস। তো এই লেগাসি অফ রিভলিউশনারি আইডিয়াস এর মধ্যে কি দেখছি আমরা নাকি, দ্য ফ্রেঞ্চ রিভলিউশন লেফট আ লাস্টিং লেগাসি অফ রিভলিউশনারি আইডিয়াস সাচ অ্যাজ লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ডেমোক্রেসি। তো এই যে রিভলিউশনটা হয়েছিল, সেটা কিন্তু বিভিন্ন রিভলিউশনারি আইডিয়াস এর মানে জন্ম করে দিয়ে গেছিল। সেটা কি কি নাকি, লিবার্টি হচ্ছে, ইকুয়ালিটি হচ্ছে, ডেমোক্রেসি, লিবার্টি টু বি ফ্রি, ইকুয়ালিটি সবাই সমান, ডেমোক্রেসি সবাই এক। এই যে তিনটে চিন্তায় মানে এই তিনটে চিন্তাধারা কিন্তু দিয়ে গেছিলেন। ঠিক আছে, তো এরকম অনেক রকমের সোশ্যোলজিস্ট ছিল, তার মধ্যে কার্ল মার্কস ছিল, যারা কি ফ্রেঞ্চ রিভলিউশনটাকে হিসাবে অনেক কিছু থিওরিজ বের করেছিল, মানে ইকুয়ালিটি, তারপর হচ্ছে লিবার্টি হিসেবে। সেগুলো আবার বলছে জুরিসপ্রুডেন্সের পার্ট। তো এগুলো কিছু হালকা ফুলকা জানা উচিত আমাদের। তো এইটুকু বুঝতে পারলাম যে ফ্রেঞ্চ রিভলিউশন কিভাবে শুরু হয়েছিল, আর এই কত বড় একটা পার্ট প্লে করেছিল আমাদের। ঠিক আছে, তো মেইনলি কিন্তু এই রিভলিউশনটা লেড করা হয়েছিল সোশ্যাল চেঞ্জ, আর মানে মেইনলি সোশ্যোলজিস্টরাই কিন্তু এটা লিড করেছিল, এটা সোশ্যাল একটা চেঞ্জ নিয়ে আসার জন্য পুরো ফ্রান্সে। তাই ঠিক আছে, বুঝতে পারলাম। তাহলে নেক্সট আমরা চলে আসলাম ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন। ঠিক আছে, এখন ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন কি, এটা কি বলছে নাকি, হ্যাড আ প্রোফাউন্ড ইম্প্যাক্ট অন ডেভেলপমেন্ট অফ সোশিয়োলজি, শেপিং ইটস ইমার্জেন্স অ্যাজ আ ডিস্টিংক্ট ডিসিপ্লিন অ্যান্ড প্রোভাইডিং আ রিচ কনটেক্সট ফর দি স্টাডি অফ সোসাইটি অ্যান্ড সোশ্যাল চেঞ্জ। মানে কি, এই যে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনটা শুরু হলো, ওটা কিন্তু একটা প্রোফাউন্ড ইম্প্যাক্ট, মানে অনেক বড় ইম্প্যাক্ট করেছিল। কোথায় নাকি, ডেভেলপমেন্ট অফ সোশ্যোলজি। এই সোশ্যোলজি সাবজেক্টটা যে ডেভেলপমেন্ট হয়েছিল, তার মধ্যে কিন্তু বড় একটা ইম্প্যাক্ট করেছিল। তো তার কি ইমার্জেন্স অফ অ্যাজ এ ডিস্টিংক্ট ডিসিপ্লিন আবার কি বললাম, এখানে লেখা আছে, সেটা হচ্ছে an educational subject or field of study that has its own unique approach or qualities। মানে নিজস্ব ইউনিক অ্যাপ্রোচ আছে কিছুর ব্যাপারে, কোন একটা স্টাডি, মানে কোন একটা এডুকেশনাল স্টাডি বা ফিল্ড নিয়ে, যার নিজস্ব মানে কিছু একটা অ্যাপ্রোচ আছে, আর বা অনেক নিজস্ব কোয়ালিটিস আছে, যেরকম সোশিয়োলজি এক কথায়। তো ডিস্টিংক্ট ডিসিপ্লিন হিসাবে আবার ইমার্জ করলো, অ্যান্ড একটা রিচ কন্টেক্সট, মানে অনেক রিচ ভ্যারাইটি অফ নলেজ দিল কাদেরকে নাকি, সোশিয়োলজিস্টদেরকে স্টাডি করার জন্য। এটা দেখবো সেটা হচ্ছে কি, সোশ্যাল ট্রান্সফরমেশন। তো ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন কিন্তু অনেক ড্রামাটিক চেঞ্জেস আনা শুরু করলো, কিসে নাকি, সোসাইটিতে। কি হলো, ট্রানজিশন মানে কি, একটা জিনিস থেকে একটা জিনিস বদলে যাওয়ার মধ্যে। তো ট্রানজিশনিং ফ্রম অ্যাগ্রেরিয়ান ইকোনমিক্স টু ইন্ডাস্ট্রিয়ালাইজড ওয়ান্স। মানে আগেকার দিনের মানুষরা কি হতো, তারা হান্টার গ্যাদারার্স ছিল, তাই তো। আগে তারা মানে যখন সবে সোসাইটি তৈরি সেরকম হয়নি, তারা হান্টার গ্যাদারার্স ছিল। কোনো একটা জায়গায় যে তারা তো ওখানকার পশু পাখি মেরে খেত, প্লাস ওখানকার ফল ফুল খেত, এইভাবে। তারপর আস্তে আস্তে তারা ডেভেলপ করলো, নিজেদের সোসাইটি তৈরি করলো, এগ্রিকালচার মানে নিজেদের রাইস, মেজ, হুইট এরা শুরু করলো। এগুলো আমরা জিওগ্রাফিতে অবভিয়াসলি পড়ে এসেছি, হিস্ট্রিতেও পড়ে এসেছি আগে। তো হ্যাঁ, এগুলো শুরু হলো। তো এই আর্গেরিয়ান যেই মানে ইকোনমিক্স, মানে এই যে আর্গেরিয়ান এগ্রিকালচার দিয়ে যে চাল দিলাম আর হুইট নিলাম, এরকম তখনকার দিনে তো আর টাকা পয়সা ছিল না, তখন চাল দিলাম আর হুইট নিলাম, এরকম সিস্টেম ছিল। তো এটা কি আস্তে আস্তে ইন্ডাস্ট্রিয়ালাইজড ওয়ান্স হলো, মানে কি ইন্ডাস্ট্রিজ আস্তে আস্তে হওয়া শুরু হলো। ইন্ডাস্ট্রি মানে ফ্যাক্টরিজ বা বিভিন্ন জায়গায় একটা বস থাকছে, সে বিভিন্ন একটা টিম মিলে কোনো একটা কিছু তৈরি করছে, সেগুলো আস্তে আস্তে কি হলো নাকি এক্সিস্ট করা শুরু হলো। তো এই যে শিফট, এই যে আর্গেরিয়ান ইকোনমিক্স থেকে ইন্ডাস্ট্রিয়ালাইজ ইকোনমিক্স এর যে শিফটটা, এটা কিন্তু অনেক কনসিকুয়েন্সেস নিয়ে এসেছিল। সেটা কি, রাইজ অফ ফ্যাক্টরিজ, মানে কি বিভিন্ন ফ্যাক্টরিজ তৈরি হয়েছিল, আরবানাইজেশন, আর কি ইমার্জেন্স অফ নিউ সোশ্যাল ক্লাসেস, নতুন নতুন সোশ্যাল ক্লাস তৈরি হয়েছিল। সোশ্যাল ক্লাস মানে সোসাইটিজ যারা হাই ক্লাসের বা
ক্লাসেস যেগুলো ইন্ডাস্ট্রিয়াল পারপাসে লিভ করে, ইন্ডাস্ট্রিয়াল সোসাইটিতে লিভ করে। যেরকম এই নামটা আছে যেটা আমি বলছি, সেটা বুর্গিওইসি। আমি নামটা ঠিক নিচ্ছি কিনা জানি না, যাই হোক BOURGEOISIE বুর্গিওসি, ঠিক আছে। আর কি প্রোলেটারেট, PROLETARIAT প্রোলেটারেট। এই যে দুটো ক্লাসেস কিন্তু এই সময় তৈরি হলো। এরা কিন্তু বেসিক্যালি ইন্ডাস্ট্রিয়াল মানে রিভলিউশন পার্ট, বড় পার্ট। কারণ যে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের সময় কিন্তু এই দুইটা ক্লাসেস এক্সিস্ট করা শুরু হলো। তারপরে কি হলো, রাইজ অফ ক্যাপিটালিজম। এখন ক্যাপিটালিজম মানে কি, যে এখন আমরা ক্যাপিটালিজম ইকোনমিক্সে পড়ে এসেছি, তো এখানে দেখতে পাচ্ছি কি দ্য ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনস ফিউলড দ্য রাইজ অফ ক্যাপিটালিজম অ্যাজ দ্য ডমিনেন্ট ইকোনমিক সিস্টেম। এখন কি হলো নাকি টাকাই সব হওয়া শুরু হলো, ইকোনমিক সিস্টেমটাই সবকিছুর মেইন রুট হওয়া শুরু হলো। বিভিন্ন সোশিয়োলজিস্ট ছিল, যেরকম কার্ল ম্যাক্স, আরো অনেকজন ছিল। কার্ল ম্যাক্স কি বলেছিল নাকি, অ্যানালাইজ ক্যাপিটালিজমস ইম্প্যাক্ট অন সোসাইটি ফোকাসিং অন ইস্যুস সাচ এস ক্লাস স্ট্রাগল, এক্সপ্লয়টেশন। এখন একবার তো যখন ইকোনমিক সিস্টেমটা ঢুকলো, মানে পয়সার ব্যাপারটা আসলো ইকোনমিক সিস্টেমটা, তখন কিন্তু সবাই রিচ না, কেউ রিচ ছিল কেউ পুয়ার ছিল। তার মানে কি ইনইকুয়ালিটি, কেউ রিচ আছে, কেউ স্ট্রাগল, মানে কেউ কোনো স্ট্রাগল করছে না, আরামসে বসে আছে, আর কেউ স্ট্রাগল করছে, এক্সপ্লয়েট হচ্ছে, মানে ওয়ার্কার্স, স্লেভস, ওরা এক্সপ্লয়েট হচ্ছে, তাদের কাছে পয়সা নেই। কিন্তু এখানে জমিনদার বলো বা হাই প্রোফাইল অ্যারিস্টোক্র্যাটস বলো, তাদের কাছে প্রচুর পয়সা। তো এই যে রাইজ অফ ক্যাপিটালিজম, মানে আমি বড় বা ওরা ছোট, এরকম টাইপের যে একটা থিঙ্কিং, এটা কিন্তু রাইজ হওয়া শুরু হলো। নিয়ে আসলো আরবানাইজেশন এন্ড সোশ্যাল প্রবলেমস। মানে কি, যখনই এই ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন গ্রো হওয়া শুরু করলো, বিভিন্ন কনসিকুয়েন্সেস এর মধ্যে সোশ্যাল প্রবলেমস ক্রিয়েট হওয়া শুরু হলো। সেটা কি নাকি আরবানাইজেশন বলো, বা ইনক্লুডিং ওভার ক্রাউডিং, পোভার্টি, ক্রাইম, সোশ্যাল ডিসলোকেশন, এই যে এই মানে ব্যাড সোশ্যাল প্রবলেমস গুলো কিন্তু ক্রিয়েট হওয়া শুরু হলো। এখন আগের পার্টে যখন দেখলাম যে কেউ মানে গরিব, কেউ রিচ, এই যে এই থিঙ্কিং গুলো কিন্তু একটা মানুষের মাথায় উল্টা পুল্টা চিন্তা নিয়ে আসে, মানে একটা সোসাইটির মাথায়, যে হ্যাঁ আমরা কেন এরকম করে। তখন তো সবে সোসাইটিটা গ্রো করছে, তো তখনই দেখছে যে হ্যাঁ একটা হায়ার ক্লাস অফ পিপল আর লিভিং লাইফ অফ লাক্সারি অ্যান্ড আদার ক্লাস অফ পিপল আর লিভিং আ লাইফ অফ পোভার্টি। তখনই কি আসে না, ক্রিমিনাল ইন্টেন্ট আসে, ক্রিমিনাল মাইন্ড আসে। তারপরে কি ওভার ক্রাউডিং, কোনো একটা জায়গায় দেখছে যে হ্যাঁ ওখানে কিছু পাওয়া যাচ্ছে, সবাই যে ওখানে চলে গেল, এই যে ওভার ক্রাউডিং বা কিছু, এই জিনিসগুলো কিন্তু ক্রিয়েট হওয়া শুরু হলো। তো এমিলে দুর্খেম একজন ফিলোসফার ছিলেন, ইনি কি করলেন নাকি এক্সপ্লোর দি ইম্প্যাক্ট অফ র্যাপিড সোশ্যাল চেঞ্জ অন সোশ্যাল কোহেশন, সলিডারিটি অ্যান্ড ডিভিশন অফ লেবার। মানে কি ইনি এই ফিলোসফার এমিলে দুর্খেম কি দেখলো নাকি ইম্প্যাক্ট দেখলো এই র্যাপিড সোশ্যাল চেঞ্জের, যে বিভিন্ন সোশ্যাল কোহেশন তৈরি হচ্ছে, সলিডারিটি মানে একা থাকা বা কোনো একটা জায়গায় সবাই একা হয়ে যাওয়া, এন্ড বিভিন্ন ক্রাইম শুরু হওয়া, বিভিন্ন ডিসক্রিমিনেটিভ অ্যাক্টস শুরু হওয়া। তো এই যে এই জিনিসগুলো কিন্তু এই আরবানাইজেশন হওয়ার পর, বা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হওয়ার পরে কিন্তু দেখা যায়। তো নেক্সট আসে কি লেবার অ্যান্ড ওয়ার্ক। তো এই যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন যখন তৈরি হলো, মানে ইন্ডাস্ট্রিজ তৈরি হলে আমাদের লেবারার্স আর ওয়ার্কার্স লাগবে। তো এই যে লেবার আর ওয়ার্কারদের যে রিলেশন গুলো, বা লেবার আর ওয়ার্কার আর হচ্ছে ইন্ডাস্ট্রি যে রিলেশন গুলো, ওগুলো কিন্তু খুব একটা ভালো ছিল না। কেন যে এই যে লেবারার্স বা ওয়ার্কার্সদেরকে কিন্তু খুব বাজেভাবে ট্রিট করা হতো, দে ওয়্যার এক্সপ্লয়েটেড। মানে বিভিন্ন জনকে হয়তো কোনো একটা কাজ দিয়ে দিল, তো সেই কাজের জন্য যে টাকাটা দরকার বা কিছু, ওটা মানে তারা দিত না, আর বেশি কাজ করাতো, টাইমের বেশি কাজ করাতো। এই মানে প্রবলেমস গুলো প্রচুর ক্রিয়েট হতো, তাই তো। তার জন্য কি লেবার অর্গানাইজেশনরা প্রোটেস্ট করতো, মুভমেন্টস করতো তাদের রাইটস এর জন্য। এখন অবভিয়াসলি একটা শ্রেণী, মানে একটা ক্লাস অফ পিপল, একটা সোসাইটি অফ পিপল, তারা দেখতে পাচ্ছে তাদের রাইট এক্সপ্লয়েট হচ্ছে, তারা যেটা মানে তাদের প্রাপ্য তারা সেটা পাচ্ছে না, and they are exploited in every way, physically, mentally, then obviously at some point they will stand for themselves, right? তো তখন এই বিভিন্ন রকমের লেবার মুভমেন্ট শুরু হলো, বা মানে ওয়ার্কারদের রাইটস এর জন্য বিভিন্ন প্রোটেস্ট শুরু হলো, রাইট? তো এটাও কিন্তু ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের একটা খুব মানে ইম্পর্টেন্ট পার্ট। নেক্সট আসছে টেকনোলজি অ্যান্ড সোশ্যাল চেঞ্জ। এখন যখন ইন্ডাস্ট্রিজ তৈরি হচ্ছে, তার মানে কি মেশিনারি দরকার আছে, ট্রান্সপোর্টেশন দরকার আছে, কমিউনিকেশন দরকার আছে। তো এই জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে মানে ইনক্লুড হওয়া শুরু হলো। সায়েন্টিস্ট বা সোশ্যোলজিস্টরা কিন্তু এগুলো জিনিসের উপরে থটস দেওয়া শুরু হলো, কি নাকি এই যে বিভিন্ন প্রোডাকশনের জন্য উই নিড মেশিনস,
আর এগুলো কিন্তু আমাদের সোশ্যাল চেঞ্জে খুব বাজেভাবে ইম্প্যাক্ট করেছিল। এখন একটা কম্পিউটারে যদি আমি একটা কিছু টাইপ করি, সেটা কমসে কম মানে আগেকার দিনে একটা টাইপিস্ট একটা কিছু টাইপ করতে, এখন 100টা টাইপিস্টের কাজ একটা কম্পিউটার আরামসে করে দিতে পারবে। তো এই যে এই মানুষদের কাছ থেকে যে তাদের জবস বা তাদের রাইটস বা তাদের যে এই মানে ওয়ার্কটা ছিনিয়ে নিয়েছে এই মেশিনারি কিন্তু। তো বলতে গেলে এই যে এই ট্রান্সপোর্টেশনটাও কিন্তু খুব বড় একটা পার্ট, যে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে যাওয়া, মানে ফ্যাক্টরিজ থেকে বিভিন্ন শপসে নিয়ে যাওয়া, বা এই জিনিসগুলো একটা ইন্ডাস্ট্রিয়াল মানে সিস্টেমে খুব দরকার। সেম থিং গোজ অ্যাজ কমিউনিকেশন ইজ অলসো মেইন কি ইন অ্যান ইন্ডাস্ট্রিয়াল এরা, রাইট? নেক্সট আমরা কি আসছি নাকি ফরমেশন অফ সোশ্যাল ইনস্টিটিউশনস। এখন কি দ্য ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন লেড টু ফরমেশন অফ নিউ সোশ্যাল ইনস্টিটিউশনস অ্যান্ড স্ট্রাকচার্স। Sociologists analyzed the emergence of industrial capitalism, bureaucratic organizations and mass media. মানে কি হচ্ছে নাকি এই যে ফরমেশন অফ সোশ্যাল ইনস্টিটিউশন, এখন কি একটা সোশ্যাল চেঞ্জ হলো, বিভিন্ন জিনিস ক্রিয়েট হলো, এখন তাদেরকে ঠিক করার জন্য, তাদেরকে মানে একটা পিসফুল ভাবে নিয়ে যাওয়ার জন্য কিন্তু সোশ্যাল ইনস্টিটিউশনস এর দরকার। তখনই আমাদের কি ইনক্লুডেড হচ্ছে নাকি বিউরোক্রেটিক অর্গানাইজেশনস ইনক্লুড হচ্ছে, মাস মিডিয়া ইনক্লুড হচ্ছে। তারা কি নাকি এই যে যেই চেঞ্জটা হয়েছে সেটাকে শেপ করার জন্য, সেটাকে একটা পিসফুল শেপ নিয়ে আসার জন্য তাদের কাজ, মানে সোশ্যাল অর্ডার বলো বা তাদের মানে মেইনলি সোশ্যাল অর্ডারটাকে ঠিক করে রাখা। আসছি কি ফরমেশন অফ সোশ্যাল ইনস্টিটিউশন, মানে কি এই যে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন তৈরি হলো, সেটা কি নতুন ফরমেশন করলো কি নাকি নিউ সোশ্যাল ইনস্টিটিউশনস এন্ড স্ট্রাকচার্স এর। তো এই সোশিয়োলজিস্ট অ্যানালাইজ দি ইমার্জেন্স অফ ইন্ডাস্ট্রিয়াল ক্যাপিটালিজম, বিউরোক্রেটিক অর্গানাইজেশনস এন্ড মাস মিডিয়া। মানে কি বিভিন্ন রকমের মাস মিডিয়া, মানে তারপর হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ক্যাপিটালিজম বলো বা বিউরোক্রেটিক অর্গানাইজেশন বলো ক্রিয়েট হওয়া শুরু করলো। কিসের জন্য নাকি এই যে সোসাইটিক্যাল চেঞ্জটা যে আসলো, তো এই সোসাইটাল চেঞ্জটাকে যে শেপ করার জন্য, সোসাইটিটাকে একটা শেপে নিয়ে আসার জন্য, একটা মানে সোশ্যাল অর্ডার বজিয়ে রাখার জন্য এই ইনস্টিটিউশনসদের ক্রিয়েশন হলো, রাইট? যেরকম আমাদের মানে লেজিসলেটিভ, এক্সিকিউটিভ, জুডিশিয়ারি, এই তিনটে পার্ট কিন্তু একটা সোশ্যাল অর্ডার বজিয়ে রাখার জন্যই তৈরি করা, ঠিক? সো কামিং টু দি এন্ড অফ দিস ভিডিও, এই ভিডিওতে যে যা যা জিনিস পড়ানো হলো আজকে, এই অরিজিন অফ সোশিয়োলজি বলো বা এনলাইটমেন্ট পিরিয়ড, ফ্রেঞ্চ রিভলিউশন, ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন, এগুলো সবকিছুই কিন্তু আমি নোটস অলরেডি তৈরি করে রেখেছি। অবশ্যই নোটসটা দেখো, নোটসটা একবার পড়ে নিলে কিন্তু খুব ইজিলি বুঝতে পারবে যে মানে টোটাল জিনিসটা। আর একবার নোটসটা পড়ে নিলে তোমার 6 মার্কসের কোয়েশ্চেন বলো, 12 মার্কসের কোয়েশ্চেন বলো, সবকিছু কিন্তু খুব ইজিলি অ্যান্সার করতে পারবে এই টপিক থেকে যেগুলো ইনক্লুডেড আছে। ওকে, so yeah, bye, take care, see you in next video.